নমস্কার। নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম রূপান্তর। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়। সেকেলে রক্ষণশীল সচ্ছল সংসারের আয় প্রায় বন্ধ হলে যা দাঁড়ায়, জীবনযাত্রার নিয়মনীতির শ্বাস শুকিয়ে ছোবড়া হয়ে গেলেও প্রাণপণে আঁকড়ে থাকার ব্যর্থ চেষ্টা। নিজেদের বাড়ি, জীবনও নিজেদের, তাই বুঝি এত মিল দাঁড়িয়েছে দুয়ের মধ্যে। খানিক পাকা খানিক কাঁচা চারকোনা উঠানের তিন দিকে ছোট ছোট খুপড়ির মতো ঘরের একতলা দালান। অন্যদিকে প্রাচীর জীর্ণ পুরনো হয়ে চুনবালি খসে পড়েছে দেয়াল থেকে। আলকাতরা মাখানো কাঠের কড়িবর্গাগুলিতে উই ধরেছে। কোনো বর্ষায় কোনো ঘরের ছাদ ধসে পড়লে আশ্চর্য হওয়া চলবে না। বুড়ো রমণীর সময় অবস্থা মোটামুটি ভালোই ছিল। সে মারা গেছে কয়েক বছর। বাড়িতে লোক অনেক। বড় ছেলে কেশব শুধু অল্প শিক্ষা নিয়ে সামান্য মাইনেতে চাকরি করে। কেশব একা মানুষ। বউ মারা গিয়েছে এক যুগ আগে। ঠিক মারা যায়নি বউটি, আত্মহত্যা করেছিল। কেশব আর বিয়ে করেনি। একটু গম্ভীর উদাসীন হয়ে গেছে মানুষটা। সংসারের সাধারণ ছোট বড় ব্যাপারে নজর দেয় না, কিন্তু বৈরাগ্যের কথাটা অস্বীকার করে। বলে, ওসব বাজে কথা, সবার মতোই স্বাদ আহ্লাদ আছে, বিয়ে করতে চাই বই কি, কিন্তু এই চাকরিতে এই আয় আজকের দিনে বিয়ে করে ডুবব? বড়লোকের ছেলের পক্ষে মদ, মেয়ে মানুষ, রেস জুয়া যেমন, আমার পক্ষে বিয়ে করাও তাই। সাধ করে কেন অধঃপাতে যাব? পরের ভাই প্রণব বিয়ে করেছিল তার বিয়ের বছর দেড়েক পরই। তার বউ আদরিনী বেঁচে থাকায় তার আজ 5টি ছেলে মেয়ে। বাড়িতে আরও লোক আছে। পিসি আছে জোয়ান ছেলে আর 2টি মেয়ে নিয়ে। বিধবা বোন আছে 3টি বাচ্চা নিয়ে। বয়স্কা বিয়ের যোগ্যী আরেকটি বোন আছে। মা আছে। ছোট ভাই বোন আছে আরও গন্ডা দেড়েক। এতগুলি পোষ্যের ভার বহন করা আর সম্ভব নয়। সংসার ভেঙে পড়ার সমস্ত লক্ষণগুলি দেখা দিয়েছে কলহ আর অশান্তিতে। প্রণব মরিয়া হয়ে চাকরি খুঁজছে অনেক দিন, কিন্তু মুরব্বির জোর না থাকলে কোনোদিনই এদেশে চাকরি হতো না। আজকাল আরও হয় না। সেদিন রাত্রে বাড়ি ফিরতেই কেশব টের পায় বাড়ির সকলে যেন তারই প্রতীক্ষায় ছিল। সে বাড়িতে পা দেওয়া মাত্র একটা থমথমে ভাব নেমে এসেছে। বিশেষ ব্যাপার কিছু ঘটেছে নিশ্চয়। প্রথম প্রকাশ্য ইঙ্গিতটা মেলে প্রণবের কাছ থেকে। সে রাগতভাবে অনুযোগ দিয়ে বলে, তুমি কি দাদা নিজের মনে এমনি উদাসীন হয়ে থাকবে? সংসারের দিকে ফিরে তাকাবে না? বিয়ে করে আমি ঝকমারি করেছি নাকি? এমনিতে প্রণব খুব শান্ত ও নিরীহ। ছোটখাটো রোগা মানুষটার চেহারায় একটু রুগ্ন ভাব। কেশব বলে, কি হলো? আমাকে কি করতে বলছো? ভোরে বেরিয়ে আমি এত রাতে বাড়ি ফিরি, সংসারের খুঁটিনাটি ব্যাপারের দিকে তাকাবো কখন? খুঁটিনাটি ব্যাপারে তুমি তাকাবে না জানি, কিন্তু নিজের বোনের বিয়ের ব্যাপারও কি খুঁটিনাটি ব্যাপার তোমার কাছে? মিনুর বিয়ে? আমায় তো কিছুই বলিসনি তোরা। কারোর সঙ্গে বিয়ের কথা হয়েছিল, তোরা রাজি হলি না। নতুন কথা কি হয়েছে আমি তো শুনিনি। আজ আচমকা ঝগড়া শুরু করে দিলি। কিন্তু দেখা যায় প্রণব একা কোমর বাঁধেনি। দলবল নিয়ে সে প্রস্তুত হয়েই ছিল। বিধবা বোন সুমতি বলে, কোনো বিষয়ে গা করো না, তোমায় কিছু বলতে যে ভয় করে। মা বলে, কি ধ্বংস হয়েছে মেয়েটা, তোর চোখেও কি পড়ে না? পিসি বলে, বাড়ির কর্তা তুই, একটা কিছু হলে লোকে তো ছি ছি করবে তোকেই, বলবে অমুকের বোনে কীর্তি করছে। তখন দিয়ে দিলেই হতো কানু মিস্ত্রির সাথে, ঝঞ্ঝাট চুকে যেত। কেশব বলে, দিলে না কেন? কানুর বাবা ছিল অফিসে কলম পেশা কেরানি ভদ্রলোক। কানু হয়েছে মোটর মেরামতের কারখানার মিস্ত্রি। বিধবা মা ছাড়া
আর তার কেউ নেই, এই পাড়াতেই থাকে। বয়স একটু বেশি হয়ে গেছে। এতদিন বিয়ে করতে অনিচ্ছা ছিল, সম্প্রতি বিয়ে করতে রাজি হয়েছে। মিনুকে তার খুব পছন্দ হয়েছে। কানুর মামা সতীশ থাকে হুগলিতে। কানু নিজে উদ্যোগী হয়ে মামাকে দিয়ে বিয়ের প্রস্তাব করে পাঠিয়েছিল। কেশবের বিশেষ অনিচ্ছা ছিল না। রোজগেরে পুরুষ, জীর্ণ পুরনো হলেও ছোটখাটো একতলা বাড়ি আছে। ওর কাছে মিনুর বিয়ে দিলে ক্ষতি কি? কিন্তু আপত্তি করেছিল বাড়ির সকলে। প্রণব রায় অপমানিত বোধ করেছিল বিয়ের প্রস্তাব আসার জন্যই। কারখানার একটা মিস্ত্রি, কুলি মজুরদের সঙ্গে মেলামেশা, বন্ধুত্ব, সে কিনা বিয়ে করতে চায় তাদের বাড়ির মেয়েকে। ভদ্রঘরের মেয়ে যাবে একটা কাঠখোট্টা মদখোর কুলির ঘরে? মদের নেশা নেই, কিন্তু হতে কতক্ষণ? মিস্ত্রি মজুরদের স্বভাব এমনিতেই বদ হয়। প্রস্তাব বাতিল করে দেবার পরেও কানু অন্যভাবে চেষ্টা করেছিল। মিনুকে নাকি তার খুবই পছন্দ হয়েছে। মিনুর পছন্দ অপছন্দের প্রশ্ন অবশ্য ওঠে না। তাকে কেউ কিছু জিজ্ঞাসাও করেনি, সেও ভালো মন্দ কিছু বলেনি। তবে টের পাওয়া গিয়েছিল যে কারখানার কাঠখোট্টা মিস্ত্রিটার হাতে পড়তে তার আপত্তি নেই। কানুর সঙ্গে বিয়ে হলে এমন কিছু মন্দ হয় না। মুখে কিছু না বললেও তার মনের ভাব টের পেয়ে আদরিনী বলেছিল, মরণ আর কি। অনেক দিন অপেক্ষা করে কানুর বিয়ে ঠিক হয়েছে অন্য মেয়ের সঙ্গে। মেয়ে পছন্দ করার ভার সে ছেড়ে দিয়েছে মায়ের ওপর। এইবার একটু আলো দেখতে পায় কেশব। মিনুকে নিয়ে কিছু ঘটেছে, গুরুতর ব্যাপার। নইলে আচমকা বাড়ি শুদ্ধ সকলে এমনভাবে আক্রমণ করত না। মিনু ছাড়া বাড়ির সকলেই প্রায় ছেঁকে ধরেছে তাকে। প্রণবের বউ আদরিনী এসে দাঁড়িয়েছে। এক হাত ঘোমটা তারই জন্য। 5টি ছেলেমেয়ের মা হয়েছে। অন্য সকলের কাছে লম্বা কামরার অধিকার পেয়েছে। গামছা পরে পাড়ার পুরুষদের অগ্রাহ্য করে অন্যান্য অনেকের মতো ঘাটে গিয়ে নিয়ে এলে কেউ কিছু মনে করে না। কিন্তু ভাসুরের কাছে ঘোমটা টানা চাই। হাতের বিড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে কেশব গম্ভীর গলায় হুকুম দেয়, ভোলা, আমাকে এক ছিলুম তামাক দে। তার ভাবান্তর দেখে সকলে একটু ভড়কে গিয়ে চুপ হয়ে যায়। নিজেই একটা জলচৌকি টেনে নিয়ে উঠানে খোলা আকাশের নিচে বসে। মস্ত উঠান। সেই 14 সালের মহাযুদ্ধের সময় হঠাৎ একটু ফেঁপে যাওয়ায় হারান পরপর 4 বছর এই উঠানে মহা সমারোহের সঙ্গে দুর্গাপূজা করেছিল। প্রতিমা আনা নেওয়ার জন্য দরজা ভেঙে বসানো হয়েছিল কাঠের মস্ত একটা গেট। হারানের অবস্থা আবার চুপসে যাওয়ায় পুজো বন্ধ হয়েছিল। সে গেটের চিহ্ন নেই। তার বদলে বসানো হয়েছে আলকাতরার পিপে কাটা টিনের তৈরি ঝাঁপের মতো দরজা। কেশব তামাক খায় কদাচিৎ। ভোলা এসে বলে, তামাক যে শুকিয়ে খটখটে হয়ে আছে মামা। আদরিনী ফিসফিস আওয়াজে বলে, কপাল, 2 ফোঁটা জল দিয়ে মেখে নিতে পারলি নে। আদরিনী নিজে গিয়ে তামাক সেজে আনে। তামাক না পেয়ে কেশব আলোচনা শুরু করবে না টের পেয়ে সকলে চুপ করে অপেক্ষা করছিল। হুঁকো হাতে নিয়ে কেশব বাপের ভঙ্গি অনুকরণ করে বসলে প্রণব গোমড়া মুখে বলে, মিনুর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। সে তো বুঝলাম, ব্যাপারটা কি হয়েছে? বাড়ির লোকের সর্বাত্মক আক্রমণের মানে সে এখন বুঝে গিয়েছে। এইভাবে ওরা তার শরণাপন্ন হয়েছে। কি করছে বুঝে উঠতে পারে না নিজেরা, সাহস পাচ্ছে না নিজেদের দায়িত্বে কিছু করার। তাই মুশকিল আসানের জন্য চেপে ধরেছে তাকে। মা বলে, ব্যাপার আর কি, ধ্বংস হয়ে উঠেছে মেয়েটা। নতুন জল ভরা হুঁকোয় টান দিয়ে অনভ্যাসের জন্য কাশতে কাশতে কেশব বলে, আমি ব্যাপার শুনতে চাই। মিনু কোথা গেল? ওকে ডেকে আনো। প্রণব তাড়াতাড়ি বলে, না না, মিনুকে ডাকা ঠিক হবে না। কেশব জোর দিয়ে বলে, মিনুকে ডাকতে হবে। তোমরা ওর নামে বানিয়ে বানিয়ে মিছে কথা বলছো না, জানবো কি করে? মিনুকে ডাকতে হয় না।
সে নিজেই আড়াল ছেড়ে এগিয়ে আসে। ধুমসো মেয়ে, বয়স কম হয়নি, কিন্তু সে সত্যই বেড়েছে দুর্ভিক্ষের দেশের নিয়মের ব্যতিক্রম উঠিয়ে। অথবা দুর্ভিক্ষের দেশে এরকম ঘটে থাকে, এলোমেলোভাবে যা তা খেয়ে খিদে মেটানোর জন্য গড়ন বাড়নের প্রক্রিয়াটা হয়তো অস্বাভাবিক হয়ে যায়। মিনু বোস, কি হয়েছে বল দেখি। নিরীহ প্রণব একবার ঝেঁঝে ওঠে। তুমি তবে ওর কথাই শুনবে? তোমরা বলছো না, কি করি? মা বলে, তবে আর কাজ কি কথায়, যাই গিয়া আমরা। রমণী বিশেষ মুহূর্তে যেমন করত, ঠিক তেমনিভাবে হুঁকোটা আছড়ে ফেলে কেশব বলে, মিনু কি করেছেন না বলে কেউ যাবে না। যদি যাও 1 মাসের মধ্যে আমি জলের দরে বাড়ি বেচে দেবো। তোমার একার বাড়ি নয়, খুশি হলে আমি বেচে দিতে পারি, তুমি অর্ধেক টাকা পাবে। ঘুমটা ফাঁক করে আদরিনী বলে, কি যন্ত্রণা, এত কথা না বাড়িয়ে জানিয়ে দিলেই চুকে যায়। সুমতি বলে, মেয়ে কি করেছে শুনবে? দুপুরবেলা কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সাঁঝের বেলা ফিরেছে। কোথা গিয়েছিলি? না বেড়াতে গিয়েছিলাম। বেশ করেছি, রোজ যাব, উল্টো চোপা আমাদের উপর। মিনু বলে, বেড়াতেই তো গিয়েছিলাম, তোমরা খালি বলবে কার সাথে গিয়েছিলি, কোথা গিয়েছিলি, একটু বেড়াতে যাওয়া দোষ। কেশব বলে, বলে গেলি না কেন? বললে কত বেরোতে দিত। কতদিন ধরে জমিয়ে জমিয়ে 1.5 টাকা করেছি, চারদিকে একটু ঘুরে দেখে এলাম। মানুষ বেড়ায় না? তুই বেড়াস না? কালীঘাট, দক্ষিণেশ্বর, এখানে ওখানে তোরা হরদম যাচ্ছিস। সে নাকি বেড়ানো, মাঠ নয় বৌদির আঁচল ধরে থাকা। আদরিনী ফুস করে ওঠে, আসল কথাই তাই। মা বৌদির আঁচল ধরতে ভালো লাগবে কেন? বাইরের বেটা ছেলের সাথে বেড়াতেই তো মজা। কেশব গম্ভীর মুখে বলে, তোর একলা যাওয়া উচিত হয়নি। কেন? বকুল যায় না? এ একটা মোক্ষম যুক্তি বটে মিনু। এই যুক্তির কোনো সদুত্তর কেশব ভেবে পায় না। এই সেদিন পর্যন্ত বিপিনদের সঙ্গে অবস্থা, চালচলন সর্বদিক দিয়ে তারা সমান ছিল। গলায় গলায় ভাব ছিল, আবার কথায় কথায় বিবাদ ছিল। পুরুষের 2টি ঘনিষ্ঠ প্রতিবেশী পরিবারের মধ্যে যেমন হয়, বাড়ি 2টি পর্যন্ত গাঁথা হয়েছিল এক ধাঁচে। তফাৎ যেটুকু ছিল আগে সেটা গণনার মধ্যেও আসেনি, কারণ তফাৎটা বড় হয়ে ওঠেনি আগে। সেটা হলো একজন বিশেষ মানুষের সঙ্গে কি এক সূত্রে বিপিনদের আত্মীয়তা থাকা, এবং এরকম কোনো মানুষের কাছে কেশবদের কোনো রকম প্রত্যাশার দাবি না থাকা। বিপিনদের আত্মীয় ওই মানুষটা এই সেদিনও বিশেষ মানুষ ছিল না, সম্প্রতি হঠাৎ একেবারে বিশিষ্ট ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে, প্রভাব প্রতিপত্তি আয়ত্ত করেছে। বিপিনদের অবস্থা ও হালচাল বদলে গেছে সেই সঙ্গে। ভেঙে চুরে অদল বদল করে যতটা সম্ভব আধুনিকতা আনা হয়েছে বাড়িটার চেহারায়। একেবারে অন্যরকম হয়ে গেছে বাড়ির মেয়ে পুরুষের চালচলন। 3-4 বছরে একেবারে যেন খসে গেছে পরিবারটির এতকালের পুরনো নিয়ম নীতি, সংস্কারের বাঁধন। তাদের মতো ওদেরও প্রায় পাড়াটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল সমগ্র পরিবারটির দিবারাত্রির জীবনযাত্রা। পুরুষেরা 2-1জন নিয়মিত শহরে যেত পয়সা রোজগারের ধান্ধায়। একটু ভাষা ভাষা ছাড়া ছাড়া ভাবে ওদের আজকাল যেন সময় হয় না পাড়ার লোকের সঙ্গে মেলামেশার। তাদের সঙ্গেও নয়, মেলামেশা, চেনা পরিচয়ের নতুন একটা ছড়ানো জাতের সঙ্গে ওদের ঘনিষ্ঠতা গড়ে উঠেছে। কত রকম সাজ করে নতুন নতুন কত মেয়ে পুরুষ আসে যায়। ওদের বাড়ির মেয়েরাও পাল্টা দেখা সাক্ষাতের পাট বজায় রাখতে সর্বদা বেরোয়। বকুলের কাছে আসে সমবয়সী মেয়ে, একলাই আসে, বকুলকেও তাই একা বার হতে হয়। মিনুর যুক্তির জবাব দেয় প্রণব। সে বলে, বকুলের সঙ্গে তোর তুলনা হয়, ওদের কথা আলাদা। সুমতি বলে, যাদের যেমন চাল চলন, বকুল যা করে মানায়,
বাড়ির সবার চালচলনের সঙ্গে খাপ খায়। ও কোথায় যায় কি করে সবাই জানে। তুই হলি গরিব গেরস্ত ঘরের মেয়ে। মিনু বলে, বাইরে বেরোতে হলে বড়লোক হতে হয় নাকি? গরিবের মেয়েরা বেরোয় না? সুমতি চোটে বলে, সে তারা বেরোয় যাদের অভ্যেস আছে, দরকার আছে। তুই বেরো না, চাকরি করে দুটো পয়সা আনতে। আমরা কথাটি কইব? তুই তো বেরিয়েছিলি বজ্জাতি করতে। মিনু কেশবের মুখের দিকে তাকায়। ঘোষেদের জমিতে ওই যে ওরা হোগলার চালা তুলেছিল, ঘর ভেঙে ওদের তাড়িয়ে দিয়েছে। সকাল থেকে গাছতলায় বসেছিল। একটি বউয়ের সঙ্গে আমার ভাব হয়েছে। দুপুরবেলা ওরা চলে গেল। কোথায় যায় দেখতে ওদের সঙ্গে গিয়েছিলাম। সুমতির দিকে চেয়ে মিনু ঝাঁঝের সঙ্গে বলে, ওদের মতো অবস্থায় পড়লে টের পেতে। না বলে বাইরে বেরোলেই বজ্জাতি করতে বেরিয়েছে ধরে নিতে না। আদরিনী এবার আসল কথা ফাঁস করে। মিনুর বাইরে যাওয়া নিয়েই সকলের মাথা ব্যথা নয়। এতক্ষণ সবাই যে কেন আসল চেপে রেখেছিল তাও কেশব এবার টের পায়। ওরা ভেবেছে মিনুর আসল বজ্জাতির খবর জানলে খেপে গিয়ে সে হয়তো সাংঘাতিক কিছু করে বসবে। আদরিনী বলে, মিছে কথা কেন বলছো ঠাকুরঝি? কানু মিস্ত্রির সাথে তুমি ফিরেছ, সবাই দেখেছে। মিনু কিছুমাত্র ভড়কে না গিয়ে বলে, ফিরেছি তো, সবাই দেখেছেই তো। বাসের জন্য দাঁড়িয়েছিলাম, ও সারানো গাড়ি নিয়ে ট্রায়াল দিতে বেরিয়ে আমায় দেখতে পেয়ে বলল, চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। বলল যে মেরামত করা গাড়ি টেস্ট করতে বেরিয়েছে, যে কোনো দিকে কমাইল চালিয়ে আনলেই হলো। খারাপ মতলব থাকলে সবাইকে দেখিয়ে আমি ওর সঙ্গে বাড়ি ফিরতাম। কেউ তোমরা টেরও পেতে না। তোমাদের বাঁকা মন খারাপটা ছাড়া তোমরা ভাবতে পারো না। কেশব নীরবে একটা বিড়ি ধরায়। মিনু আবার বলে, ওই তো ঘর ভেঙে ওদের তাড়িয়ে দিল। ঘুরে ঘুরে কোথাও ঠাঁই পেল না। শেষকালে স্টেশনে গিয়ে উঠল। কাল আবার ঠাঁই খুঁজতে বেরোবে। গেরস্ত ঘরের কত ঘরের মেয়ে বউ একলাটি চাল কিনে এনে এ বাড়ি ও বাড়ি বেচে দুটো পয়সা করেছে। অনেকেই ভিক্ষেও করছে। আমি আর ভয় করি না তোমাদের। তাড়িয়ে দিলে ভিক্ষে করে গতর খাটিয়ে খাবো, যে সুখেই রেখেছে। কানুর বিয়ের কটা দিন মোটে বাকি ছিল। সবাই অবাক হয়ে শোনে যে তার বিয়ে ভেস্তে গেছে। ভেস্তে দিয়েছে সে নিজে। তার বন্ধু রসিক শুনে বলে, কি হলো, সংসার করার স্বাদ আবার বিগড়ে গেল? কানু হাসে, স্বাদ বিগড়বে কেন, মনটা বিগড়ে গেল। একটা ছুরিকে পছন্দ করে এত সহজে হার মানব? কদিন ধরে কি ছটফটানি গেছে কি বলবো মাইরি তোকে। মুখে ভাত রোচে না, রাতে ঘুম হয় না, ভেতরটা জ্বালা পোড়া করে। রসিক হাঁ করে তার মুখের দিকে চেয়ে থাকে। কানু বলে যায়, কেবলই মনে হয় ভারী একটা অন্যায় কাজ করতে যাচ্ছি। মানুষের বাচ্চার তো এরকম করা উচিত নয়। যা চাইব না পেলে অমনি হাত গুটিয়ে নেব? যেমন তেমন একটা পেলেই খুশি থাকব? তবে আর বাঁচা কেন মানুষ হয়ে? চেষ্টা তো করে দেখতে হবে একবার প্রাণপণে। মেয়েটারও তো বিয়ে হয়ে যায়নি অন্যের সাথে, আমার এত তাড়া কেন? রসিক বলে, তার মানে সত্যি সত্যি পীড়িত হয়েছে মেয়েটার সাথে? আগে অতটা টের পাসনি, অন্য মেয়ের সাথে বিয়ের দিন কাছে আসতে এবার টের পেয়েছিস। কানু মাথা নাড়ে। পীড়িত ওসব আসে না ভাই, মিস্ত্রি খাটি, ওসব রস পাবো কোথা? মাঝে মধ্যে মার কাছে এলে দেখা হয়, দুটো কথা হয়, ব্যাস। তবে মেয়েটাকে পছন্দ করি, সেটা ঠিক। ওদিক দিয়ে নয়, আমার প্রাণটা জ্বালা করছিল ভালো রকম লড়াই না করে হার মানার জন্য। মিনুও ছিছি করলে। রসিক আশ্চর্য হয়ে যায়। ছিছি করলে মানে? দেখা হয়েছে? কদিন আগে ভাবলাম কি ওর সাথেই একটু পরামর্শ করা যাক, দেখি যদি কোনো উপায় হয়। বুক ঠুকে একটা চিঠিতে সব লিখে পাঠিয়ে দিলাম একটা ছেলেকে দিয়ে। তারপর উনি এলেন। এসেই মুখের ওপর প্রথম কথাই কি বললে জানিস? বললে, পুরুষ মানুষ, ধিক তোমাকে। দাদারা না বললে তুমিও ঘাড় পেতে মেনে নিলে।
তেজ আছে তো মেয়ের? ভারী তেজি মেয়ে। যেমন তেজ তেমনি বুদ্ধি। নিজে আমায় বাতলে দিলে বাড়ির লোকের মত করাতে কিভাবে লড়তে হবে, কি উপায়? না, বদনাম রটতে দিতে হবে একটু। লোকে যাতে দুজনের নাম জড়িয়ে কানাঘুষো চালায়, বাড়ির লোকের কানে পৌঁছয় সে ব্যবস্থা করতে হবে। মিস্ত্রি বলে তখন আর আপত্তি থাকবে না। বাপ বাপ বলে বোনকে সঁপে দেবে ছোটলোক কানু মিস্ত্রির কাছে। কানু একটু হাসে। আরও কি বললে শুনবে? আগেই বিয়ে ভেস্তে দিও না, আগে বদনাম হোক, বাড়ির সবাই একটু আফসোস করুক। পরশু বাড়ি থেকে না বলে বেরিয়ে গিয়েছিল। আমার সাথে কথা ছিল। টেস্ট করতে গাড়ি নিয়ে বেরিয়ে রাস্তা থেকে ওকে তুলে নিয়ে বাড়ি পৌঁছে দিলাম। বাড়িতে নাকি তোলপাড় হয়ে গেছে শুনলাম। রসিক গম্ভীর হয়ে বলে, কিন্তু তোর কি আক্কেল বলতো? এতেও যদি রাজি না হয় বাড়ির লোক, মেয়েটার বদনাম সার হবে। কানু হেসে বলে, সে আক্কেল নাই ভেবেছিস? লোকের কাছে বদনাম কিসের? কোনো খাপ ছাড়া অন্যায় কাজ তো করিনি। আমি গাড়ি চালিয়েছি, গাড়ি চেপে বাড়ি ফিরেছে। আজকের দিনে এটুকু লোকে চেয়ে দেখে না, এজন্য কোনো মেয়ের বদনাম দেয়। বদনাম বাড়ির লোকেদের সেকেলে মনে। কিন্তু যদি রাজি না হয়, কড়া শাসনে রাখে, তাড়াতাড়ি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়। কানু নিশ্চিন্ত মনে মাথা নাড়ে। তা পারবে না। জোর করে ও মেয়ের বিয়ে দেবার ক্ষমতা ওদের হবে না। তবে আমার সাথে বিয়ে দিতে রাজি নাও হতে পারে। ভদ্রলোক তো, মান বড় বেশি। কানু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, বলে, সে যা হয় হবে। আমি তো বেঁচেছি। রাতে ঘুম হয়, মুখে ভাত রোচে। মা রেগে মামাবাড়ি চলে গেছে। নিজেই ভাত রাঁধছি, করব কি? সেদিন রাত্রের আলোচনার পর একমাত্র যে সিদ্ধান্ত সম্ভবপর, তাই ঠিক করা হয়। অবিলম্বে আদা জল খেয়ে উঠে পড়ে লাগতে হবে। যেমন করে হোক পাত্র জুটিয়ে মিনুর বিয়ে দিতে হবে। ধারকর্য করে যেভাবে হোক সংগ্রহ করতে হবে টাকা। সেই তোড়জোড় চলেছে। খবর পাওয়া যায় কানুর বিয়ে ভেস্তে যাওয়ার। বাড়ির লোক মুখ চাবাচাবি করে। সারা দুপুর একলাটি বাইরে কাটিয়ে মেয়ে কানুর গাড়িতে বাড়ি ফিরল। তারপরেই ভেঙে গেল কানুর বিয়ে। 7 দিন পরে যে বিয়ে হওয়ার কথা। আদরিনী মুখ বাঁকিয়ে বলে, মরণ আর কি। পরদিন সকালে কেশব ধীরে ধীরে কানুদের বাড়ি যায়। কানু তখন রান্না করছিল নিজের জন্য। কানু বলে, আসুন কেশবদা, বসুন। তোমার মা কোথায়? মা গেছে মামা বাড়ি। কেশব একটু ভেবে বলে, তোমরা যে প্রস্তাব করেছিলে সেটা আবার তুলতে রাজি আছো? আছি বই কি। মাকে আজ আনতে যাব। মার সঙ্গে কথা কইবেন। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।